বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার রায় আজ। আসামি 21 ছাত্রলীগ কর্মীর মধ্যে 13 জনই পলাতক। সারা দেশে 18 দলীয় জোটের চতুর্থ দফায় টানা 72 ঘন্টার অবরোধে দ্বিতীয় দিন চলছে নাশকতা এড়াতে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামে মোবাইল ফোনে এবার পুলিশকে প্রাণনাশের হুমকি দিচ্ছে জামায়াত শিবির। চলছে শনাক্ত করার জোর প্রয়াস। যৌথ অভিযানের পরও স্বস্তি ফেরেনি সাতক্ষীরাবাসীর মনে। মুসলিম হত্যাকাণ্ডের পর সাংবাদিকরাও আতঙ্কে। এবং আশঙ্কাজনক হারে কমছে জনসংখ্যা রপ্তানি। রাজনৈতিক অস্থিরতা ছাড়াও সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শেখ ফাতেমা ওয়ারা। বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার রায় আজ। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এর বিচারক এবিএম নিজামুল হক এই রায় ঘোষণা করবেন। গত 4 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই তারিখ ধার্য করেন। বিরোধী দলের অবরোধ চলাকালে নির্মম এই হত্যাকাণ্ডে দীর্ঘ 1 বছর পর মামলার বিচার কাজ শেষে রায়ের অপেক্ষায় এখন বিশ্বজিতের পরিবার সহ গোটা দেশ। সাদিকুর রহমানের প্রতিবেদন। গত বছর 9 ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলার সময় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে দর্জি ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে কুপিয়ে হত্যা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। ওই রাতেই সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করে পুলিশ। পরদিন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজ দেখে হাইকোর্টের একটি বেঞ্চ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দেন। পরে মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবিতে স্থানান্তর করা হয়। তদন্ত শেষে চলতি বছরের 5 মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের 21 জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। গত 2 জুন আদালত এই মামলায় 21 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদের মধ্যে আটক 8 জন ছাড়া বাকি 13 জন আসামি পলাতক রয়েছে। আটক আসামিদের মধ্যে রফিকুল ইসলাম শাকিল, রাশিদুজ্জামান শাওন, মাহফুজুর রহমান নাহিদ ও এমদাদুল হক এমদাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এর আগে 30 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল 4-এ স্থানান্তর করা হয়। এই মামলায় মোট 60 জন সাক্ষীর মধ্যে বিশ্বজিতের বড় ভাই ও বাবা সহ 32 জন সাক্ষী সাক্ষ্য দেয়। পরে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের 5 দিন যুক্তিতর্কের পর 4 ডিসেম্বর আদালত মামলার রায়ের দিন ধার্য করেন। এর আগে মামলার ধারা পরিবর্তন ও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে 6 জন আসামির করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ এ রায় ঘোষণার মধ্য দিয়ে অবসান হবে বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার বিচার। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার অবরোধের খবর। সারা দেশে 18 দলীয় জোটের চতুর্থ দফায় টানা 72 ঘন্টা অবরোধে দ্বিতীয় দিন চলছে। নির্বাচনের তফসিল বাতিল এবং দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই অবরোধের ডাক দেওয়া হয়। এই কর্মসূচি চলবে আগামী শুক্রবার ভোর 6টা পর্যন্ত। যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাবের অতিরিক্ত সদস্য। রিকশা ও সিএনজি অটোরিকশা ছাড়াও বিভিন্ন যানবাহনের পাশাপাশি কিছু গণপরিবহনও চলাচল করছে। এদিকে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের অন্যান্য স্থানেও শান্তিপূর্ণভাবে চলছে 18 দলের অবরোধের দ্বিতীয় দিন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের নয়াবাড়ি এলাকায় সকালের দিকে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ এসে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে 2500 উপজেলার বাগবাড়ি ও 5 রুখি এলাকা থেকে পেট্রোল ও টায়ার সহ 3 বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। রাজশাহীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে 18 দল। সকাল 8টার দিকে মালোপাড়া থেকে বিএনপি যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ থেকে জোট নেতারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে সংসদ নির্বাচনের দাবি জানান।
আজ এখন পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামের পরিস্থিতিও মোটামুটি স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন যথাসময়ে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে গেছে। তবে ঢাকা এবং সিলেট থেকে চট্টগ্রামমুখী বাকি ট্রেন না পৌঁছায় পরবর্তী ট্রেনগুলো ছাড়তে অনেক দেরি হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। আজও চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। নগরীর অভ্যন্তরীণ সড়কে রিকশা, টেম্পো ও সিএনজি অটোরিকশা সহ হালকা যানবাহন চলাচল করছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন আমাদের রিপোর্টার মানোয়ার হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মানোয়ার, নয়াপল্টনের অবরোধ পরিস্থিতি আমাদের জানান। ওরা সকাল থেকে আমি আপনাকে যেমনটা জানাচ্ছিলাম যে এখানে যে অবরোধকে কেন্দ্র করে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তেমন দলীয় নেতাকর্মীদের তেমন কোনো তৎপরতা নেই। এই আগের মতোই এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতাকর্মী আসেনি, বরং শুধুমাত্র এখানকার যে স্টাফ রয়েছেন তারাই এখানে রয়েছেন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকালে আমি যেমনটা জানিয়েছিলাম যে এই এলাকাতে যান চলাচল কম, সেই যান চলাচলের পরিমাণ কিন্তু এখনো কম রয়েছে। কোনো গণপরিবহন যেগুলো সেই গণপরিবহনগুলো নেই বললেই চলে। আরেকটি বিষয় যে অবরোধে কিন্তু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান অবরোধের সময় খোলা রাখার কথা, কিন্তু নয়াপল্টন এই এলাকাটিতে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কোনো দোকানপাট খোলেনি এবং আশেপাশে যেসব প্রাইভেট অফিস রয়েছে সেই অফিসগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। আরেকটি বিষয় যে এখানে আমি সকাল থেকে ফকিরাপুল, নয়াপল্টন, পল্টন পুরো এলাকায় ঘুরে দেখেছি। প্রতিটি রাস্তার মোড়ে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে যাতে অবরোধকে কেন্দ্র করে বড় ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই তাদের এই তৎপরতা। আজকে অন্যান্য দিনে যেটা করা হতো যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে সারা দেশের অবরোধ কর্মসূচি সমন্বয় করা হতো এবং সেই সমন্বয় সেল হিসেবে ব্যবহার হতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। আজকে এখন কিন্তু সেই অবস্থা নেই। এখন আজকে বিকেলে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে সারা দেশের যে অবরোধ পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে সর্বশেষ অবস্থা তুলে সংবাদ সম্মেলন করা হবে। ওরা এখন পর্যন্ত নয়াপল্টনে এই ছিল অবরোধের সর্বশেষ অবস্থা। মানোয়ার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সেখানকার অবরোধ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মানোয়ার হোসেন। চট্টগ্রামে এবার মোবাইল ফোন এবং এসএমএস এর মাধ্যমে পুলিশ কর্মকর্তাদেরই প্রাণনাশের হুমকি দিচ্ছে জামায়াত শিবির। বিশেষ করে নাশকতা প্রতিরোধে তৎপর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হুমকি দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। মনোবল নষ্ট করতে এই অপচেষ্টা চালানো হচ্ছে বলে মনে করেন পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। অপরাধীদের শনাক্ত করার জোর প্রয়াস চলছে। কমলদের প্রতিবেদন। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে পুলিশ সদস্যদের উপর লাগাতার হামলা চালাচ্ছে জামায়াত শিবিরের কর্মীরা। এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম চট্টগ্রামের পরিস্থিতি। এখানে পুলিশ সদস্যদের শারীরিকভাবে আক্রান্ত করতে না পেরে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে তারা। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ফোনে এবং এসএমএস এর মাধ্যমে নানাভাবে হুমকি দিচ্ছে শিবির কর্মীরা। এমনকি পুলিশের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন অফিসারদের বিভিন্ন সময় টেলিফোন করে গালাগালি করে হুমকি ধামকি দেয় বা এসএমএস দিয়ে বলে যে এই কাজটা করবেন না, এই কাজটা করবেন না, করলেই হবে, এই হবে। পুলিশকে তাদের মনোবলের উপর আঘাত করার জন্য হয়তো একটা অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা এগুলোর দিকে আদৌ গুরুত্ব দিচ্ছি না। আমরা আমাদের আইনের প্রতি কমিটেড থেকে আমাদের দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। এই অবস্থায় হুমকিদাতাদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ, কিন্তু সেখানেও রয়েছে বিপত্তি। কোথা থেকে এই নাম্বারটা আসছে, দেখা যায় যে এর সকল নাম্বারগুলোই ফলস আইডি। তো আমাদের প্রচুর সময় লাগতে হয় এবং সবাইকে তো পাওয়া যায় না, এরা অনেকে চালাক। নাম্বার আসে না, একটা নামের মতো আসে। তো এটা আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এটা বের করার চেষ্টা করতে। অবৈধ ভিওআইপির মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। এই নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ভিওআইপি নাম্বার। তো এই নাম্বারগুলোকে কিভাবে আমরা ট্রেস করতে পারি এবং এছাড়াও অন্য যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান এখানকার 16টি থানার অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপকমিশনারদের কাছে প্রতিদিনই এই ধরনের 3 থেকে 5টি এসএমএস আসছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সাতক্ষীরায় যৌথ অভিযানের পরও স্বস্তি ফেরেনি জনমনে। অভিযানের একদিন পর গতকাল বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিনকে প্রকাশ্যে হত্যার পর আতঙ্কে দিন কাটাচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। জামায়াত শিবিরের আক্রোশের মুখে শঙ্কিত এখন সাংবাদিকরাও। সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
যৌথ বাহিনীর অভিযানের পর সাতক্ষীরা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। কিন্তু গত রোববার রাত থেকে শুরু হওয়া এই অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দফায় দফায় জামাত শিবিরের হামলার ঘটনা আবারও শঙ্কিত করে তোলে তাদের। এই শঙ্কায় নতুন মাত্রা যোগ হয় গত মঙ্গলবার। এদিন কালীগঞ্জ উপজেলার চৌমোহনী বাজারে জামাত শিবির কর্মীরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিনকে। এছাড়া র্যাব, পুলিশ, বিজিবি মোতায়েন সত্ত্বেও ঘটে জামাত শিবিরের সড়ক অবরোধ, জ্বালাও পোড়াও সহ নানা সহিংসতার ঘটনা। যৌথ বাহিনীর অভিযান থাকা সত্ত্বেও আমরা কেউ নিজেদেরকে নিরাপদ মনে করছি না। আমরা সাধারণ মানুষ চাই সুষ্ঠু সমাধান হোক এবং যত দ্রুত সম্ভব। আমরা ব্যবসা করি, সাইড থেকে আমাদের কোনো কাস্টমারও আসতেছে না, বা রাস্তা ব্যারিকেড দেয়া, রাস্তা কাটা, বিভিন্ন সমস্যা। আমরা এর থেকে পরিত্রাণ চাই, আমরা দেশের সাধারণ শান্তি বিরাজ করুন, এটাই আমরা চাচ্ছি। সংকটময় এই অবস্থায় স্থানীয় সাংবাদিকরাও রয়েছেন বিপাকে। সাতক্ষীরার সংবাদকর্মীরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। অবরোধের কারণে যেমন নিউজ সংগ্রহ করতে বাইরে যেতে পারছে না, ঠিক তেমনি আবার এখন যেমন যৌথ বাহিনীর অভিযান চলছে, সেখানেও কিন্তু তাদেরকে সাথে নেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। তবে পুলিশ কর্মকর্তাদের দাবি, যৌথ অভিযানের পর জনমনে স্বস্তি ফিরে এসেছে। গত দুদিনে র্যাব, বিজিবি, পুলিশ যৌথ বাহিনী অভিযান চালিয়ে এবং টোটাল সাতক্ষীরা জেলায় শান্তি শৃঙ্খলা প্রভূত উন্নতি করেছে। সাধারণ জনতা জামাত শিবিরকে এখন প্রতিহত করা শুরু করেছে। পুলিশের দেয়া তথ্যানুসারে গত 2 সপ্তাহে আওয়ামী লীগের স্থানীয় 8 নেতাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে জামাত শিবির। একই সময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছে জামাত শিবিরের 7 নেতাকর্মী। সময় সংবাদ, সাতক্ষীরা। সময় সংবাদে আরো দেখবেন, ঢাকায় ফিফা 2014 বিশ্বকাপের আসল ট্রফি নিরাপত্তার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তে প্রদর্শিত হবে হোটেল র্যাডিসনে। এবার জনসংখ্যা রপ্তানি নিয়ে সময়ের বিশেষ প্রতিবেদন। আশঙ্কাজনক হারে কমছে জনসংখ্যা রপ্তানি। এতে রেমিটেন্স প্রবাহের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রবাসী কল্যাণ সচিব এই অবস্থার জন্য রাজনৈতিক অস্থিরতার কথা বললেও সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের উপেক্ষা করার পাশাপাশি যথাযথ উদ্যোগদেরও ঘাটতি আছে বলে মনে করেন তারা। প্রসূনা শেষের প্রতিবেদন। 1976 সালের পর থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বাংলাদেশি অভিবাসী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1 কোটির কাছাকাছি। এর মধ্যে 2008 সালে সর্বোচ্চ সংখ্যক প্রায় 9 লাখ লোক বিদেশে পাড়ি জমালেও পরের বছরেই এ সংখ্যা অর্ধেকে নেমে আসে। এরপর গত বছর রপ্তানি পরিস্থিতি ঘুরে দাঁড়ালেও এবার বহির্গমন সংখ্যা 2 লাখ কমে নেমে এসেছে 4 লাখের নিচে। এ খাতের উন্নয়নে সরকার নানা উদ্যোগ নেওয়ার পরও জনশক্তি রপ্তানিতে এমন ধস নামার জন্য দেশের রাজনৈতিক অস্থিরতাকেই দায়ী করেন প্রবাসী কল্যাণ সচিব। বাইরের আমাদের আগে 19টা দেশে আমাদের এমবাসি ছিল, আরো 21টা দেশে নতুন করে আমাদের লেবার উইং চালু করছি। অবরোধের কারণে, হরতালের কারণে এতে করে আমাদের সংখ্যা অনেক কমে গিয়েছে। আমরা আশা করেছিলাম যে হয়তো 4.5-5 লক্ষ কর্মী এট দ্য এন্ড অফ দিস ইয়ার আমরা পাঠাতে পারতাম। তবে কেবলমাত্র রাজনৈতিক পরিস্থিতি নয়, সরকারের অন্য কিছু ব্যর্থতাও জনশক্তি রপ্তানি কম হওয়ার জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। মন্ত্রণালয় বাড়ার পাশাপাশি যদি আমরা পারফরমেন্সের দিকে তাকাই, সেই জায়গাতে কিন্তু আমরা এই বছরে একটা ঘাটতি লক্ষ্য করছি। এমবাসির ভেতরে কিন্তু আর কোনো ফাংশনই আর এই রিক্রুটমেন্ট রিলেটেড নাই। গত বছরে যা বিদেশে যারা যেতে পেরেছিলেন তাদের তুলনায় এই বছরে প্রায় 38% লোক কম যেতে পেরেছে। এসব ব্যর্থতার কারণে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশকে বাদ দিয়েই অন্যান্য দেশ থেকে জনশক্তি আমদানি করছে বলে অভিযোগ বেসরকারি উদ্যোক্তাদের। ডিক্লাইন হচ্ছে, সেটার মূল কারণ কি হচ্ছে? আপনার ইউএইতে এখন লোক নেওয়া বন্ধ। সৌদি আরবে কত 1%, 2% এখন লোক যাচ্ছে টোটাল মোবিলাইজেশনের। স্পেশালি লেবার স্ট্যান্ডিং কান্ট্রি যতগুলো কান্ট্রি আছে, অন্যান্য কান্ট্রি থেকে তারা নিয়মিতভাবে লোক নিচ্ছে। তবে কারণ যাই হোক, শ্রমবাজার সংকুচিত হয়ে পড়ায় দেশে রেমিটেন্স প্রবাহের উপর নেতিবাচক প্রভাব পড়বে এমন আশঙ্কা সবারই। ডেফিনেটলি একটা প্রভাব আসবেই। যদি রেমিটেন্স কমতে থাকে তাহলে এটা ম্যাক্রো ইকোনমির উপরে প্রভাব পড়বে। প্রবৃদ্ধিটা কম হবে আমি আশা করছি, একবারে লস হয়ে যাবে তা না। দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে অভিবাসী শ্রমিকদের সার্বিক সেবার মান আরও বাড়ানো দরকার বলে মনে করেন তারা। প্রসূনা শেষ, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দরনগরী চট্টগ্রামের অবরোধের খবর। দর্শক, এই মুহূর্তে বন্দরনগরীর পাহাড়তলী সিটি গেট এলাকায় আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
কমল, নগরী চট্টগ্রামে বিরোধী দলের টাকা চট্টগ্রাম অবরোধের আজ টানা দ্বিতীয় দিন চলছে। অনেকটা নিরুত্তাপ এবং শান্তিপূর্ণ পরিবেশে চট্টগ্রামে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। এখন পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গতরাতে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় 6টি কাবাডভ্যানে আগুন দেয় জামায়াত শিবিরের কর্মীরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় তাদের বিপুল সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখা উচিত, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং নাশকতা প্রতিরোধ করার জন্য চট্টগ্রামের বিভিন্ন জেলার মধ্যে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে গত কয়েকদিন ধরে কিন্তু এই সিটি গেট শহরে প্রবেশদ্বার দিয়ে কিন্তু বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান শহরে প্রবেশ করে পণ্য নিয়ে, এবং আবার চট্টগ্রাম বন্দর থেকে বিপুল পরিমাণ ট্রাক এবং কাভার্ড ভ্যান পণ্য নিয়ে অন্যান্য গন্তব্যস্থানে ছুটে যাচ্ছে। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন এসব পণ্যকে স্বাভাবিক রাখার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এখন পর্যন্ত বলা যায় বন্দরনগরী চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো বাস চট্টগ্রাম থেকে এখন পর্যন্ত ছেড়ে যায়নি। তবে সবচেয়ে বড় ধরনের বিপর্যয় ঘটছে প্রতিদিনের মতো আজকেও যে রেল যোগাযোগে। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার শামসুল আলমের সাথে। তিনি আমাদের জানিয়েছেন সকাল 6:40 সুবর্ণ এক্সপ্রেস ছেড়ে গেলেও অন্য কোনো ট্রেন ছেড়ে যেতে পারেনি। এক্ষেত্রে তিনি দাবি করছেন গতকাল যে ঢাকা থেকে ছেড়ে আসা গোধূলি এখন চট্টগ্রাম পৌঁছতে না পারায় তারা মহানগর প্রভাতে ছেড়ে যেতে পারেনি, অথচ মহানগর প্রভাতে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 7টায়। একইভাবে ছেড়ে যেতে পারেনি চট্টলা এক্সপ্রেসও। তবে তিনি আশা করছেন আগামী 1 ঘন্টার মধ্যে চট্টলা এক্সপ্রেস হয়তো ছেড়ে যাবে। তবে মহানগর প্রভাতে কখন ছেড়ে তা নিশ্চিত করে বলতে পারেনি। সেই সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি সিলেটগামী উদয়ন এক্সপ্রেস কিংবা সিলেট থেকে যে চট্টগ্রামগামী পাহাড়ি এক্সপ্রেসও সঠিক সময়ে চট্টগ্রাম এসে পৌঁছতে পারেনি। এক্ষেত্রে বলা যায় শুধুমাত্র রেল যোগাযোগ বিপর্যয় ছাড়া বন্দরনগরী চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। এই ছিল চট্টগ্রামের অবরোধের সর্বশেষ খবর। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ কমল। দর্শক, চট্টগ্রামের পাহাড়তলী সিটি গেট এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে চট্টগ্রামের অবরোধ পরিস্থিতি। এই মুহূর্তে রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীতে অবরোধের কি পরিস্থিতি? ওরা আপনি জানেন যে বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকা 72 ঘন্টার অবরোধ কর্মসূচি চলছে। সেই অবরোধ কর্মসূচির আজকের এই প্রান্তে এসে কিন্তু আমরা দেখছি যে অনেকটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। হ্যাঁ, অবরোধের সমর্থনে একটি মিছিল হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনির নেতৃত্বে। মিছিলটি মালোপাড়া এলাকা থেকে বের হয়েছিল, আবার মালোপাড়া এলাকায় যে শেষ করেছে। তবে এই মিছিলে আমরা কোনো সহিংসতা বা নাশকতার খবর পাইনি। এছাড়া কিন্তু নগরীর বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে, স্পর্শকাতর স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোতে কিন্তু পুলিশ, র্যাব সার্বক্ষণিক টহল দিয়ে যাচ্ছেন। তো এখন পর্যন্ত কিন্তু আমরা অবরোধে আজকে এই অবস্থায় দেখছি যে অনেকটা শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছে। আরেকটু বলে রাখি যে সকাল থেকে কিন্তু রাজশাহী রেল স্টেশন থেকে যে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে গেছে। তবে অভ্যন্তরীণ বা দূরপাল্লা রুটের যে বাস চলাচল ছিল সেগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আপনি ওরা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে রিক্সা, অটোরিক্সা সহ হালকা যান চলাচল করলেও কিন্তু ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তো ওরা আমার কাছে এই ছিল এখন পর্যন্ত অবরোধের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ রকি। দর্শক, রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকা থেকে আমাদের রিপোর্টার সাইফুর রহমান রাকি জানাচ্ছিলেন রাজশাহীর অবরোধের আজকের পরিস্থিতি। ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মুক্তির দাবিতে দিনাজপুরে সকাল সন্ধ্যা হরতাল করছে জামায়াত শিবির। সকালে দিনাজপুর রংপুর মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ছাড়াও শহরে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে শিবির কর্মীরা। দিনাজপুর টেক্সটাইল মিলের সামনে গাছ কেটে সড়কের উপর ফেলে রেখে গত রাত থেকে দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। দর্শক, আমরা শুরুতেই জানিয়েছিলাম যে বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার রায় দেওয়া হবে আজ, এবং এই মুহূর্তে আদালত পাড়ায় আছেন আমাদের রিপোর্টার সাদিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক, আদালত পাড়ার কি অবস্থা? আসামিদের কি হাজির করা হয়েছে? ওরা আপনি নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু বহুল আলোচিত যে বিশ্বজিৎ হত্যা মামলা, সেই হত্যা মামলার রায়টি ঘোষণা করা হবে। ঢাকার জজকোর্ট প্রাঙ্গণের দ্রুত বিচার 4 নম্বর আদালতের যিনি বিচারক ABM নিজামুল হক, তিনি কিন্তু আজকে এই বিচারের রায় ঘোষণা করবেন। তো আশা করা যাচ্ছে যে 12টার দিকে, আনুমানিক 12টার নাগাদ কিন্তু এই রায় ঘোষণা করা হবে, আমি যেটা জানতে পেরেছি। কিন্তু এখনো আসামিদেরকে উপস্থিত করা হয়নি আদালত প্রাঙ্গণে। তো আদালত প্রাঙ্গণে উপস্থিত করার পরেই বিচারক এই রায় পড়ে শোনাবেন। তো এর আগে একটু বলে রাখি যে গত 9 ডিসেম্বর কিন্তু গত বছরের 9 ডিসেম্বর বিশ্বজিৎ হত্যা মামলার বা হত্যার ঘটনাটি ঘটে।
সেই পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কিন্তু এই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে নির্মমভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা। তো এরপরেই কিন্তু ওই দিনেই রাতেই ওই থানার একজন এসআই ওই থানাতে একটি মামলা দায়ের করে, হত্যা মামলা। এরপর দীর্ঘ 1 বছর প্রায় এই হত্যা মামলাটি আদালতে বিচারাধীন ছিল। এরপর গত 4 ডিসেম্বর এই মামলার যুক্তিতর্ক শেষ হয় এবং এরপরেই কিন্তু ওই 4 ডিসেম্বরেই এবিএম নিজামুল হক এই মামলার আজকে যে রায়টি হবে সেই রায়ের দিন ধার্য করেন। আমরা 12টা নাগাদ আবার আপনাদের সাথে যোগ দিব যখন এই রায়টি ঘোষণা করা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ওয়ারা। ধন্যবাদ সাদিক। দর্শক, বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার রায় দেওয়া হবে আজ এবং যেমনটা আমাদের রিপোর্টার সাদিকুর রহমান জানাচ্ছিলেন যে আনুমানিক বেলা 12টা নাগাদ এটির রায় ঘোষণা হতে পারে। আরেকবার জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত শীর্ষ সংবাদগুলো। বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার রায় আজ। আসামি 21 ছাত্রলীগ কর্মীর মধ্যে 13 জনই পলাতক। সারা দেশে 18 দলীয় জোটের চতুর্থ দফায় টানা 72 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। নাশকতা এড়াতে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামে মোবাইল ফোনে এবার পুলিশকে প্রাণনাশের হুমকি দিচ্ছে জামায়াত শিবির। চলছে শনাক্ত করার জোর প্রয়াস। যৌথ অভিযানের পরও স্বস্তি ফেরেনি সাতক্ষীরাবাসীর মনে। মুসলিম হত্যাকাণ্ডের পর সাংবাদিকরাও আতঙ্কে এবং আশঙ্কাজনক হারে কমছে জনসংখ্যা রপ্তানি। রাজনৈতিক অস্থিরতা ছাড়াও সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এবার সিলেটের অবরোধ প্রসঙ্গ। এই মুহূর্তে সিলেটের জিন্দাবাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, সিলেটের অবরোধ পরিস্থিতি আমাদের জানান। হ্যাঁ ওয়ারা, 18 দলের ডাকা চতুর্থ দফা 72 ঘন্টা অবরোধের আজ দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। যে অবরোধের সমর্থনে ভোট থেকে এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। তবে সকাল 9:30টার দিকে 18 দলের নেতাকর্মীরা দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে গিয়ে অবস্থান নিয়েছেন এবং তারা এখন থেকে 10 মিনিট আগে সেখান থেকে অবরোধের সমর্থনে তারা মিছিল বের করেছেন। সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন মহানগর বিএনপি সভাপতি এম এ হক। তবে আপনি জানেন যে গতকাল রাতে স্বেচ্ছাসেবক দল নগরীতে বেশ কিছু তাণ্ডব চালিয়েছে। তারা নগরীতে একটি মিছিল বের করে এবং সেই মিছিলে পুলিশ বাধা দিলে তারা বেশ কয়েকটি ককটেল ফোটায় এবং কয়েকটি গাড়িও ভাঙচুর করে। এরপর থেকে নগরীতে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গতরাতে পুলিশ সিলেটে অভিযান চালিয়ে বেশ কয়েকজন জামাত শিবির কর্মীকে আটক করেছে। সিলেট জেলা পুলিশ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরী আটক করেছে 14 জন জামাত শিবির কর্মীকে। এর মধ্যে 2-1 জন বিএনপি কর্মী রয়েছেন। নগরীতে এখন পর্যন্ত নাশকতা ঠেকাতে বেশ কিছু পুলিশ, বিজিবি এবং র্যাব মোতায়েন করা হয়েছে, যে কারণে নগরীতে কোন ধরনের নাশকতা করতে পারছে না 18 দলের নেতাকর্মীরা। তবে ভোর থেকে এখন পর্যন্ত সিলেট থেকে কোন ধরনের দোলপাল্লার যান ছেড়ে যায়নি। সকালে সিলেটে যেগুলো শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী ট্রেন ছেড়ে গেছে যথাসময়ে। এই ছিল সিলেটের অবরোধের সর্বশেষ খবর। ধন্যবাদ আহাদ। দর্শক, সিলেটের অবরোধ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ। এবার খুলনার পরিস্থিতি। এই মুহূর্তে নগরীর খানজাহান আলী রোডে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, অবরোধের কি পরিস্থিতি? ওয়ারা, খুলনায় কিন্তু গতকালের মতো আজকে অবরোধের দ্বিতীয় দিনেও শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আমরা অন্যান্য এর আগে প্রথম দিকে যে অবরোধগুলো হয়েছে, অবরোধের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সহিংসতা, সংঘর্ষের ঘটনা খুলনা অঞ্চলে হয়েছে। তো আপাতত এই চলমান অবরোধে 18 দলের যে অবরোধ চলছে, এই চলমান অবরোধে কিন্তু আমরা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা দেখতে পাচ্ছি এবং খুলনায় জীবনযাত্রা খুবই স্বাভাবিক রয়েছে। যদিও গত রাতে কয়েকটি স্থানে নগরীর ককটেল বিস্ফোরণের আমরা খবর পেয়েছি এবং পুলিশি যে কড়া নজরদারি বা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে কড়া নজরদারি, সেটি আমার মনে হয় খুলনায় বেড়ে যাওয়ার কারণেই অবরোধ সমর্থকরা তারা কোনো ধরনের নাশকতা করার সুযোগ পাচ্ছে না এবং নগর জুড়ে পুলিশ মোতায়েনের পাশাপাশি র্যাব এবং বিজিবি কিন্তু নিয়মিতভাবে তারা টহল দিচ্ছে এবং খুলনায় আমরা যেটা দেখেছি যে বাণিজ্যিক, আমি
আমি গতকালও বলেছিলাম যে বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে অসুবিধাটুকু হচ্ছিল, এর বাইরে কিন্তু এখন জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় আছে এবং নগরীতে যান চলাচল, ছোট ছোট যান চলাচল করছে, অল্প আগের তুলনায় একটু বেশি চলাচল করছে ওরা। তো এই ছিল আসলে খুলনার অবরোধের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তরিকুল। দর্শক, খুলনার খানজাহান আলী রোড থেকে সেখানকার অবরোধ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। তিনি যেমনটা জানাচ্ছেন যে সকাল থেকে স্বাভাবিক রয়েছে খুলনার অবরোধ পরিস্থিতি। এবার বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। আজ 18 ডিসেম্বর 1971 সালের এই দিনে মুক্ত হয় দেশের পাবনা জেলা ও উত্তরাঞ্চলের প্রাচীন জনপদ রাজশাহী। 1971 সালের 16 ডিসেম্বর পাক সেনাদের হাতে অবরুদ্ধ রাজশাহীর দিকে অগ্রসর হন মুক্তিযোদ্ধারা। পরদিন রাজশাহীর উপকণ্ঠে মুক্তিযোদ্ধারা অবস্থান নিলে রাতেই নাটোরের দিকে পালিয়ে যায় পাক বাহিনী। 18 ডিসেম্বর সকালে শহরের মাদ্রাসা মাঠে 7 নম্বর সেক্টরের লালগোলা সাব সেক্টর 4 এর কমান্ডার মেজর গিয়াসউদ্দিন আহমেদ জাতীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে মুক্ত ঘোষণা করেন রাজশাহীকে। পাবনা 16 ডিসেম্বর দেশের স্বাধীনতা অর্জিত হলেও তখনও পাবনা জেলার সুজানগর ও সাঁথিয়াতে পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ চলছিল। 3 দিন পর মুক্তিযোদ্ধাদের চতুর্মুখী আক্রমণে হানাদার বাহিনী পাবনা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পরে জেলার মুক্তিযোদ্ধারা ও হাজার হাজার জনতা শহরের কালেক্টরেট ভবনে জমায়েত হয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পাবনা জেলাকে আনুষ্ঠানিকভাবে মুক্ত ঘোষণা করে। এবার বরিশালের অবরোধ প্রসঙ্গ। দর্শক, এই মুহূর্তে নগরীর কালীবাড়ি এলাকায় আছেন আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, বরিশালের অবরোধ পরিস্থিতি আমাদের জানান। সোহাগ, ওরা বরিশালে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রহরা এবং টহলের কারণে এখন পর্যন্ত দেশের অন্যান্য যে কোনো স্থানের তুলনায় শান্তি শৃঙ্খলার অবস্থা বেশ ভালোই রয়েছে এখন পর্যন্ত, যেটা আমরা দেখতে পেয়েছি। তবে মাঝে মধ্যে দু একটা পিকেটিং এবং নানান ধরনের হামলার দু একটা ঘটনাও ঘটে, চোরাগুপ্তা হামলাও ঘটনা ঘটে। যেমন গত রাত 2:45টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের কাশীপুর নামক স্থানে একটি ট্রাকে অগ্নিসংযোগ করে পিকেটাররা অগ্নিসংযোগ করার পর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পিকেটাররা পুলিশের উপর হামলা চালায় এবং তখন আত্মরক্ষার্থে পুলিশ 4 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এরপরে ওই এলাকায় টহল অভিযান আরো বৃদ্ধি করা হয় এবং ওই 29 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহ 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এছাড়া গত রাত্রে অভিযান চালিয়ে এ পর্যন্ত প্রায় 9-10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি যে বরিশালের বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব টহল দিচ্ছে, শান্তি শৃঙ্খলা রক্ষা তারা কিন্তু ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এখন পর্যন্ত আইন শৃঙ্খলা মোটামুটি ভালোই রয়েছে। এর বাইরে আমরা যেটা দেখেছি যে বরিশালে 2টি বাস স্ট্যান্ড আছে, এর কোনোটি থেকে কিন্তু দূরপাল্লার বা স্থানীয় রুটের কোনো গাড়ি চলাচল করছে না। তবে স্থানীয় এবং অভ্যন্তরীণ রুটের যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু বরিশাল নদীবন্দর থেকে সময় মতোই ছাড়ে প্রতিদিনই। এই ছিল অবরোধের বরিশালের এখন পর্যন্ত মোটামুটি অবস্থা। আমরা ফিরছি স্টুডিওতে। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশালের কালীবাড়ি এলাকা থেকে সেখানকার অবরোধ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ। দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে অনেক প্রতীক্ষা সেই ফিফা বিশ্বকাপ ট্রফি। রাজধানীর হোটেল র্যাডিসনে রাখা হয়েছে এই ট্রফিটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ফুটবলের ট্রফিটি আমরা দেখতে পাচ্ছি। হোটেল র্যাডিসনের কিছু অংশ দেখা যাচ্ছে। একজন দর্শনার্থী, কি নাম ভাই আপনার? আমার নাম কায়েস। এই যে যখন আপনি জানলেন, টিকিটটা পেলেন, সেই মুহূর্তে আপনার অনুভূতি কি ছিল?
আসলে আমি অনেক এক্সাইটেড ছিলাম। আমি জানি না কখনো বিশ্বকাপের ম্যাচ দেখতে পারবো কিনা, বাট অ্যাটলিস্ট কাপটা দেখতে পারবো এটা ভেবে অনেক আনন্দিত। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? বাংলাদেশের ফুটবল কি সফল হতে পারবে? আমার মনে হয় পারবে। এটা অনেক বড় একটা অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের ইয়াং ফুটবলারদের জন্য। আশা করি সামনে বাংলাদেশ ফুটবল আরো ভালো করবে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আর্জেন্টিনার সমর্থক, ব্রাজিলের সমর্থক, এরকম আমরা অনেক সমর্থকদের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ব্রাজিল 2014 ফিফা বিশ্বকাপের আসল ট্রফিটি বাংলাদেশে আনা হয়েছে। বিশ্বের 89টি দেশের মতো বাংলাদেশেও এই ট্রফিটি এসেছে এবং গেল 12 সেপ্টেম্বর শুরু হয়েছে এর যাত্রা। বিশ্বকাপ ট্রফি আসায় দারুণ খুশি এবং উচ্ছ্বসিত সেখানকার মানুষ। তেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই ছবি তুলছেন এবং ছবি তোলার সেই সুযোগটিও করে দিচ্ছে একটি স্পন্সর। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু সারিবদ্ধভাবে আসছেন এবং বিশ্বকাপ ট্রফিটি দেখার জন্য আনন্দের সাথে অপেক্ষা করছেন। সম্পৃক্ত মনিয়াপা, এই যে ফুটবল ফেডারেশনের যে এই যে একটি কার্যক্রম, আপনার প্রতিক্রিয়া কি? দর্শক, আমরা দেখে আসলাম হোটেল রেডিসনের সেই কিছু অংশ যেখানে ফিফা 2014 বিশ্বকাপের আসল ট্রফিটি রাখা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার রায় আজ। আসামি 21 ছাত্রলীগ কর্মীর মধ্যে 13 জনই পলাতক। সারা দেশে 18 দলীয় জোটে চতুর্থ দফায় টানা 72 ঘন্টার অবরোধে দ্বিতীয় দিন চলছে। নাশকতা এড়াতে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামে মোবাইল ফোনে এবার পুলিশকে প্রাণনাশের হুমকি দিচ্ছে জামায়াত শিবির। চলছে শনাক্ত করার জোর প্রয়াস। যৌথ অভিযানের পর স্বস্তি ফেরেনি সাতক্ষীরাবাসীর মনে। মুসলিম হত্যাকাণ্ডের পর সাংবাদিকরাও আতঙ্কে। এবং আশঙ্কাজনক হারে কমছে জনসংখ্যা রপ্তানি। রাজনৈতিক অস্থিরতা ছাড়াও সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 এই নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।